পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরাজয়, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির বিদায়, ক্ষমতার পাদপীঠে শুভেন্দুর আগমন এবং একই সঙ্গে এই প্রথম পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি অর্থাৎ ক্ষমতাসীন দিল্লির যে কেন্দ্রীয় সরকার ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর যে দল বিজেপি এই প্রথম পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা পেল এবং সরকার গঠন করল। এর ফলে আমাদের রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন এটি পুরো রিভার্স হয়ে গেল। এখানে জামাত, এখানকার যে বিএনপি, তার সঙ্গে আমাদের তো জানেন যে ভারতের যে সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টারগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের যে সীমান্ত, সবচেয়ে বড় সীমান্ত এদের সঙ্গে। আমাদের ব্যবসা বাণিজ্য, যাতায়াত থেকে শুরু করে আমাদের রাজনীতির স্থিতিশীলতা, এটা অনেকটাই পশ্চিমবঙ্গের উপর নির্ভর করবে। আবার আমাদের এখানের যে শুভ ফলাফল বা এখানের স্থিতিশীলতা, এটাও পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনীতিকে নিয়ন্ত্রিত করবে। আপনারা জানেন যে ব্রিটিশ জমানা থেকেই, আরও আগে সে মুঘল জমানা থেকেই বাংলা দিল্লির রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আসছিল। বাংলার যে ট্রেজারি, এটার যে রাজকোষ, এটার যে রেভিনিউ, এটা সবসময় দিল্লিকে নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে ব্রিটিশ জমানাতে এই রেভিনিউর পাশাপাশি কলকাতা কেন্দ্রিক, বাংলা কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক বা বাঙালিদের মধ্যে যে বুদ্ধিবৃত্তিক যে চর্চা শুরু হয়, এখান থেকে যে সকল নায়ক, মহানায়ক, কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ যাদের জন্ম হয়, এরাই ভারতবর্ষ ডমিনেট করে। আপনি চিন্তা করুন, শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, কিশোর কুমারের যে বড় ভাই রাজকুমার, এরপরে ধরুন হেমন্ত মুখার্জি, এরপর শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, এইচ.ডি. বর্মন এবং আর.ডি. বর্মন। ওনাদের থেকে শুরু করে চলচ্চিত্রে, সেই 50-এর দশক থেকে ভারতীয় চলচ্চিত্রে বাঙালিদের একছত্র আধিপত্য। এখন কবি সাহিত্যিকের কথা চিন্তা করেন, আপনি রবীন্দ্রনাথ, নজরুল, এরপরে আপনি যদি ধরেন বিভূতিভূষণ থেকে শুরু করে অন্য যত লোক আছে, বুদ্ধদেব বসু থেকে শুরু করে যারা যারা আছে, আপনি এইরকম যদি ভারতকে সারা দুনিয়াতে পরিচয় করে দেওয়ার মতো যদি 100 জন কবি সাহিত্যিকের কথা চিন্তা করেন, তার মধ্যে 90 জনই বাংলার। এরপরে ধরেন রাজনীতিতে মাওলানা আবুল কালাম আজাদ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, শ্যামা প্রসাদ মুখার্জি, এই যে এখন যে নরেন্দ্র মোদী যে দল, এই দলের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির বাবা হলো স্যার আশুতোষ মুখার্জি, বাংলার বাঘ। শেরে বাংলা কে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, আবুল হাশিম, এরকম অসংখ্য রাজনীতির, এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু, তার বড় ভাই শরৎ বসু, সবাই কিন্তু কলকাতা কেন্দ্রিক। এবং কলকাতা পশ্চিমবঙ্গ এমন যে শান্তিনিকেতনে জওহরলাল নেহেরু শান্তিনিকেতনে তার মেয়েকে পড়াতেন, ইন্দিরা গান্ধী শান্তিনিকেতনের ছাত্রী। এখান থেকে রাজনীতিটা নিয়ন্ত্রিত হতো। এই রাজনীতি যখন ব্রিটিশদের বিপক্ষে গেছে, ব্রিটিশরা টিকতে পারেনি। এই রাজনীতি মুঘলদের বিরুদ্ধে চলে গেছে, মুঘলরা টিকতে পারেনি। এই রাজনীতি, বাংলা রাজনীতি, বাংলা বিহার উড়িষ্যার রাজনীতি সুলতানদের বিরুদ্ধে চলে গেছে, সুলতানরা টিকতে পারেনি। সুলতানদের আগে যারা দিল্লিতে এবং গুজরাটে শাসন ক্ষমতা চালাতেন এবং যারা এই বাংলাকে নিয়ন্ত্রণ রাখতে পারতেন, তারাই লাভবান হতেন, এবং যারা নিয়ন্ত্রণ রাখতে পারতেন না, তারা লাভবান হতে পারতেন না। তো সেই দিক থেকে বিহারে, এরপর ত্রিপুরাতে এবং পশ্চিমবঙ্গে, সাবেক বাংলা বিহার উড়িষ্যাতে ভালো কিছু করার জন্য, রাজনৈতিক সফলতা লাভ করার জন্য নরেন্দ্র মোদীর পণ ছিল। এবং তার জীবনের শেষ প্রান্তে এসে তিনি এই পশ্চিমবঙ্গে জয়লাভ করেছেন, প্রচণ্ডভাবে জয়লাভ করেছেন। এবং এই যে তিনি জয়লাভ করেছেন, তার যে নীতি, বাংলাদেশ নীতি, এটি এখন দিল্লির পরিবর্তে পশ্চিমবঙ্গ থেকে পরিচালিত হবে। তার এই যে নীতি পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ত্রিপুরা থেকে
মেঘালয় থেকে, আসাম থেকে এবং যে বিহার থেকে সমভাবে, মানে আমাদের যে সেভেন সিস্টারের যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গাতে বিজেপি যেহেতু এখন ক্ষমতা আছে, ফলে তাদের হিন্দুত্ববাদ, তাদের আওয়ামী লীগ প্রীতি, তাদের শেখ হাসিনা প্রীতি, এটিতে নতুন জোয়ার তৈরি হয়ে যাবে। এই গেল এক। ২ নম্বরটি হলো পশ্চিমবঙ্গে আমরা অনেককে চিনি, কিন্তু পশ্চিমবঙ্গের শুভেন্দুকে যেভাবে চিনি বা মমতাকে যেভাবে চিনি ওইভাবে কিন্তু ভারতের অন্য কোনো রাজনীতিবিদকে চিনি না। কিন্তু শুভেন্দুর যে সমস্যা, উনি মানে বিএনপির নাম শুনতে পারেন না, জামাতকে দুই চোখে দেখতে পারেন না। মানে তিনি যদি ভারতের যাকে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতেন, এই এতটা উগ্র, এই উগ্রতার কারণে কি হলো, সে বাংলাদেশে সৈন্য পাঠিয়ে দরকার হলে জামাতের সবাইকে সে ধরে নিয়ে যেত। এই যে ক্ষমতা এখনো শপথ নেয়নি, কেবলমাত্র জয়লাভ করেছে, এর মধ্যে সে তৃণমূলের লোকদেরকে পিটানো শুরু করেছে, মুসলমানদেরকে পিটানো শুরু করেছে এবং তারা বলছে যে এই মুসলমানরা আমাদেরকে ভোট দেয়নি, যদিও মুসলমানরা তাকে ভোট দিয়েছে, কিন্তু সে এখন বলছে মুসলমানরা ভোট দেয়নি, আমাকে হিন্দুরা ভোট দিয়েছে, আমি হিন্দুদের ভোটে হয়েছি। এতটা মুসলিম বিদ্বেষী। ওখানে কলকাতাতে গরুর মাংস পাওয়া যায় যথেষ্ট, এবং সেই জন্য বেশ কয়েকটা বড় মার্কেট রয়েছে, গরুর মাংসের বাজার। এই মাংসের বাজারগুলো এই গত ২৪ ঘন্টা ভেঙে চুরমার তছনছ করে দিয়েছে। মুসলমানদের যে সকল ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল মোটেল যা কিছু ছিল, বেশিরভাগই এই শুভেন্দুর যারা লোকজন, বিজেপির যারা লোকজন, তারা আক্রমণ করেছে। অর্থাৎ এখানে র্যাসিজম বলতে যা বোঝায়, ফান্ডামেন্টালিজম যা বোঝায়, হিন্দুত্ববোধ বলতে যা বোঝায়, পুরো জিনিসটি সেখানে তারা শুরু করে দিয়েছে। এর বাইরে শুভেন্দু একমাত্র ভারতীয় রাজনীতিবিদ, সে বলেছে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং সে এখনো বলছে। ২ নম্বরে সে বলছে যে শেখ হাসিনা বাংলাদেশে যাবে প্লেনে করে, যেভাবে সে ভারতে এসেছে আমরা আবার তাকে প্লেনে করে বাংলাদেশে পাঠাবো এবং তাকে স্যালুট দিয়ে গার্ড অব অনার প্রদর্শন করে তাকে বরণ করে নিতে হবে। এই ঘটনা কিন্তু ইরানে একবার ঘটেছিল। রেজা শাহ পাহলভি আমেরিকাতে পালিয়ে গিয়েছিলেন এবং মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার পরে পরপর দুটো সেখানে যে সামরিক অভ্যুত্থান, সেই সামরিক অভ্যুত্থানের পর যখন আমেরিকার মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলো এবং রেজা শাহ পাহলভি যখন আমেরিকা থেকে ইরানে ফিরে আসলেন, তাকে এবং এয়ারপোর্ট থেকে সেনাবাহিনীকে গার্ড অব অনারদের নিতে হয়েছিল। ঠিক সেম কাজটি শেখ হাসিনার ক্ষেত্রে ঘটাবেন শুভেন্দু, এই কথাগুলো তিনি বলছেন। এক। ২ নম্বর হলো যে তিনি এই বিজয় লাভ করেছেন, বিজয়ের পরে কলকাতাতে যারা আশ্রয় নিয়েছেন, ত্রিপুরাতে যারা আশ্রয় নিয়েছেন, আসামে, এমনকি দিল্লিতে, তারা দলে দলে এখন কলকাতার রীতিমতো আওয়ামী লীগের নগরী হয়ে গেছে। এবং গত নির্বাচনে আওয়ামী লীগের যারা লোকজন, তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে বিভিন্নভাবে শুভেন্দুকে সাহায্য করেছে এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা কাজ করেছে। এখন এদের বিজয় কতটা আওয়ামী লীগের বিজয়, তার একটা উদাহরণ গাজীপুরের মেয়র সেই বিখ্যাত জাহাঙ্গীর, আপনারা তো সবাই তাকে চিনেন। জাহাঙ্গীর এখন কলকাতাতে আছে, তাই তার সঙ্গে শুভেন্দুর খুব একটা ভালো বন্ধুত্ব, এবং শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে বিশাল এক ফুলের তোড়া নিয়ে জাহাঙ্গীর, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, সে শুভেন্দুর সঙ্গে দেখা করেছেন। তারপর নিজের ফেসবুকে এসে তিনি লাইভ করেছেন যে দেখুন আমাদের সেই দিন আর নাই, আমরা খুব দ্রুত ফিরে আসছি, বা ইত্যাদি ইত্যাদি নানা কথা। আমি পুরোটা শুনিনি, যেহেতু তিনি লাইভে এসে বলেছেন, তো ওই ধরনের কথাবার্তা হয়তো তিনি বলেছেন। তো এই হলো সেখানকার অবস্থা। কাজেই এই যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলো, আসার পরে আমাদের এই যে বাংলাদেশে জামাত এবং বিএনপি, তাদের প্রস্তুতি কী? এর কারণ হলো নির্বাচনের অনেক আগের থেকেই শুভেন্দু বলছে যে এখানে বিজেপিকে যদি টিকতে হয়, এখানে যদি হিন্দুদেরকে, পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে যদি টিকতে হয়, তাহলে অবশ্যই বিজেপিকে চিন্তা করতে হবে যে বাংলাদেশের সীমান্তগুলোতে জামাতের যারা লোকজন, তারা এমপি হয়েছে। আপনি হিসাব করে দেখেন, আমাদের যে সীমান্তগুলো রয়েছে, সেই খুলনা, তারপরে কুষ্টিয়া, যে বেল্টগুলো রয়েছে, এই বেল্টে সব জামাতের, চাঁপাইনবাবগঞ্জ, এখানে সব জামাতের সংসদ সদস্য হয়েছে। শুভেন্দু যেটা বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশে 18 কোটি মুসলমান, এরা জামাতের কথায় চলে, যদিও এটা মিথ্যা কথা। 18 কোটি মুসলমান বাংলাদেশে চলে, তারা যদি অস্ত্র নিয়ে হাতে ভারতেও এইভাবে পশ্চিমবঙ্গে
কোটি, কোটি মুসলমান রয়েছে। আমি এক্সাক্ট ফিগার এই মুহূর্তে বলতে পারব না। কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতা, মুর্শিদাবাদ, হুগলি এই সমস্ত এলাকাতে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ এবং কলকাতার কিছু, কিছু এলাকাতে আছে মুসলমানরা এতটা শক্তিশালী ওখানে হিন্দুরা যেতে পারে না। তো এই মুসলমানদের সঙ্গে যদি বাংলাদেশের মুসলমানের এবং জামাতের একটা সম্পর্ক হয় তাহলে পশ্চিমবঙ্গ তারা দখল করে নেবে। কাজেই বাংলাদেশকে এক চুল ছাড় নয়, এখানে বাংলাদেশে তাদের আধিপত্য বজায় রাখতে হলে পশ্চিমবঙ্গকে যদি ভারতের মানে সঙ্গে রাখতে হয়, পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশ যেকোনো ভাবে দখল করে নিতে পারে এরকম একটা ভয় শুভেন্দু ওখানকার হিন্দুদের মনে জাগিয়ে তুলেছে এবং তার প্রেক্ষিতে যেটাকে ইংরেজিতে বলা হয় হেট্রেড, একটা ঘৃণার যে একটা আগুন সে ছড়িয়ে দিয়েছে পুরো পশ্চিমবঙ্গে এবং সেই আগুনের উপরে এখন সে ক্ষমতায় বসেছে। কাজেই এই যে তার যে ক্ষমতা এই সময়টাতে এখন আপনি পশ্চিমবঙ্গে আওয়ামী লীগদের তৎপরতা দেখতে পাবেন। মানে সীমান্ত ওদের কাছে এমন হবে, সীমান্তর আসা যাওয়া মানে ভারতীয় কর্তৃপক্ষ যেহেতু কেন্দ্রে বিজেপি আছে, প্রদেশে বিজেপি আছে, ফলে এখানে বিএসএফ থেকে শুরু করে ভারতের যারা লোকজন আছে তারা আওয়ামী লীগদের জন্য পুরো সীমান্ত ওপেন করে দেবে, পুরো সীমান্ত ওপেন করে দেবে। ফলে সীমান্ত যদি ওপেন করে দেওয়া হয় তো সেখানে জামাত বিপদে পড়বে না? মারাত্মক বিপদে পড়বে। জামাতের যারা লোকজন বিপদে পড়বে, আওয়ামী লীগের লোক আসলো, বিজেপির লোক আসলো, শুভেন্দুর লোক আসলো এসে একটা অকারেন্স ঘটিয়ে তারা সেখান থেকে চলে গেল। তো এগুলো মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক ঐক্য দরকার, যে সামরিক শক্তি দরকার, যে আমাদের বিজেপির শক্তিমত্তা দরকার, এই জিনিসগুলো এখন শিশু সরকার, মাত্র ২ মাসের সরকার, সেই ২ মাসের সরকার অর্জন করা তো দূরের কথা, তার ধারে কাছে যেতে পারেনি। আর অন্যদিকে ইরানের যুদ্ধ থামছে না, ইউক্রেনের যুদ্ধ থামছে না, তেলের মূল্য স্থির হচ্ছে না, ভারতের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্ক হচ্ছে না, চীনের সঙ্গে তার যে সম্পর্ক সেটাও এখন সম্পর্কের পর্যায়ে যায়নি। সব মিলিয়ে প্রকৃতি, গ্রহ, নক্ষত্র কেন যেন এই বর্তমান সরকারের জন্য বুমেরাং হয়ে পড়েছে।